যে টাকার কোনো ধর্ম নেই, টাকা যার কাছে যায় তার। ভোটও একই জিনিস, যার বাক্সে যায় তার। এখানে যদি ওই যে যেমন আমরা রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন দেখি সেট মেনু থাকে, এই ব্যাপারটা কিন্তু এরকম না। এই সেট মেনু না যে আমরা সিলেক্ট করছি আমি কি চিকেন সেট মেনু নেব না বিফ সেট মেনু নেব। এখানে হচ্ছে আসলে আমার মনে হয় প্রতিটা প্রশ্নের পেছনে হা না দেওয়া দরকার ছিল। আলোচনাটা শুরু করতে চাই জনাব মাসুদ কামাল আপনাকে দিয়ে। যেমনটি বলছিলাম, প্রধান নির্বাচন কমিশনার জানালেন নির্বাচনের পরিবেশ এখন সন্তোষজনক। অন্যদিকে আমরা জামায়াতে ইসলামীর তরফ থেকে শুনতে পাচ্ছি যে নির্বাচনের এখন পর্যন্ত পরিবেশের সৃষ্টি হয়নি। বাংলাদেশের অন্যতম ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী যখন নির্বাচনী পরিবেশ দেখতে পাচ্ছে না, তখন আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে? দেখেন, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। সেটা হলো গিয়ে যে আসলে পরিবেশটা কেমন, এটা নির্বাচন কমিশন যেভাবে বলছে তার সঙ্গে একটা প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্য মিলছে না। তাহলে না মিললে তো হবে না, কারণ নির্বাচনে তো যতগুলি পক্ষ আছে, পক্ষ কারা? মনে করেন গভর্নমেন্ট প্লাস নির্বাচন কমিশন একটা পক্ষ ধরলাম আমি, আরেকটা হলো অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো, আরেকটা পক্ষ যারা ভোট দেবে তারা। পক্ষগুলো তো এরা। এখন নির্বাচন কমিশন বলছে যে চমৎকার পরিবেশ, জামাতে ইসলাম বলছে পরিবেশ চমৎকার না, তাহলে তো ঝামেলা। এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা বলতেছে জামাত, এটা কিন্তু একটা মানে আমি মনে করি একটা বায়বীয় একটা মানে কথা। বায়বীয় কথা কেন? লেভেল প্লেইং ফিল্ড কখনোই হবে না। এটা তো আপনার মানসিক সমস্যা, এটা আপনার মনের উপর ডিপেন্ড করে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। আপনি বিএনপিকে জিজ্ঞাসা করেন, বিএনপি আজকে বলবে যে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বসে আছে। এটা বিএনপিকে জিজ্ঞেস করেন, বিএনপি একই কথা বলবে। পাল্টা অভিযোগ তো আমরা আবার জামাতের তরফ থেকেও শুনছি। ওরা করতেছে সব এখানে, মানে নিজের কোনো দোষ নাই, নিজের সব ঠিক আছে, অপর পক্ষ খারাপ। এটা বলা একটা আমাদের এখানকার পলিটিক্সের এটা হলো মূল মন্ত্র, যে এটা যদি বলতে না পারে তাহলে রাজনীতি হলো না, এটা বলতেই হবে মাস্ট। তাহলে দুই দলে মনে করতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই। যখন যে দলটা জিতবে তারা বলবে কি লেভেল প্লেইং ফিল্ড ছিল না, প্রশাসন আমার বিরুদ্ধে ছিল, কিন্তু এত জনমত আমার পক্ষে ছিল যে আমি জিতে গেছি, আমাকে হারাতে পারে নাই বলবে। আর যে ভোটেও হারবে সেও বলবে ওই লেভেল প্লেইং ফিল্ড ছিল বলে আমি হারছি, তাহলে আমার জেতার কথা ছিল। ভাই এটা তো নতুন শুনতেছি না, এটা মানে চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি এমন। এটি আমাদের পলিটিক্যাল কালচার। এবং আমাদের নির্বাচন কমিশন সব সময় বলবে চমৎকার পরিবেশ। এটা আগে যে নির্বাচন কমিশন ছিল কিছুদিন আগে, আগেরটা যে ছিল যার জুতার মালাটা দিল, হুদা কমিশনের কথা বলছেন, তো সে এই কথা বলছে। সে বলে নাই আপনি বসে বসে আপনি পুরো পত্রে বলে ঘাটেন, দেখেন তো নির্বাচনে 1 মাস আগে হুদা কমিশন কি বলছে এবং হাবিবুল আওয়াল কমিশন কি বলছে আর উনি কি বলছেন, কোনো পার্থক্য নাই, খালি কপি পেস্ট। তো এটা তো আমরা দেখে আসতেছি। তো এখন আগে বলছে যেটা হয় না, ইলেকশন হয় না, আমি আবার বলতেছে যে না এই ইলেকশনে তো বিরোধী দল আসে না, এখন বিরোধী দলকে আসতেই দিব না, এটা তো বলা হচ্ছে। কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু শুরু থেকেই বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন তিনি করতে চান। এই অভিযোগের ভিড়ে আসলে ইতিহাসের সেরা নির্বাচন কি বলে? ওনার কথা আমি বেশি বলতে চাই না, কারণ উনি কি বলে না বলে নিজেই ঠিক মতো বুঝে কিনা সন্দেহ আছে। উনি একটা নন পলিটিক্যাল লোক, এবং তারপরে ইদানিং বোঝা গেছে যে পলিটিক্সও বুঝে না, খালি নিজের স্বার্থটা বুঝে, কেমনি করে এই যে গ্রামীণদের কি কি পাওয়াই দেবো এগুলি ছাড়া সে ভালো কিছু বুঝতে বলে আমার কাছে মনে হয়। কিন্তু উনি কি বলছে না বলছে ওটা বলে লাভ নাই। 12 তারিখের পরে উনি কি বলে এটা আমি একটু শুনতে চাই, যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সে কেমনি করে দিল, এটা 12 তারিখের পরে আমি একটু শুনতে চাই। একটা লোক এত বড় একটা দায়িত্ব নিয়ে আসছে, আসার পরে একটা দিন সে প্রেসের মুখোমুখি হলো না। একটা দিন সে প্রেসকে, মানুষের তো অনেক প্রশ্ন তার কাছে আছে, সেগুলো প্রশ্ন শুনে তার সঙ্গে যতগুলো পলিটিক্যাল পার্টির লিডার তার সঙ্গে দেখা করতে গেছে সবাই ওখান থেকে এসে বলছে কি, আমরা যখন বলি তাহলে মিষ্টি মিষ্টি করে হাসে আর কোনো কথা বলে না। আসার পরে দেখি সে তারটা এসে করে, এটা তো পুরো অভ্যাস। যখন সে গ্রামীণ ব্যাংকে ছিল তখন সে এগুলি করতো, তার যেটা ইচ্ছা সে ওটাই করতো। তো এখন সে কি বলে না বলে ওগুলো না গুরুত্ব দেয় না, আমি আসে 1-1.5 মাস, ওই 1-1.5 মাস সহ্য করবো, তারপরে শেষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে হা জয়যুক্ত হলে আগামী 50 বছরে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেছেন 54 বছর ধরে আদালত কার্যকারিতা হারিয়েছে, এ কারণে গণভোটের প্রয়োজন দেখা দিয়েছে। দেশের চাবি এখন জনগণের হাতে, সেজন্যই এই গণভোট। এই তো সে বলবেই, কারণ তার তো সে যে কামটা করতে আসছে সে এরই তো তার কাজ। একটা আওলা বাজারে আছে কি যে একটা সংস্কার বানাইছে সে, সংস্কার কমিশন। আচ্ছা আপনাকে আপনি একটা কথা খালি বলেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। তারা যে গণভোট করছে, এই গণভোট যে কি হবে
আমি আমি কিন্তু এই গণভোটের অনেকগুলো মানে পয়েন্টে কিন্তু আমি রাজি, আমার কাছে মনে হয়েছে ভালো, এটা আমি পছন্দ করি, আমার কাছে এটা মনে হয়েছে। তো কিন্তু তার সঙ্গে আবার আরো যেগুলো আছে ওখানে কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমি পছন্দই করি না। তাহলে আমি হা দিলে তো পুরো প্যাকেজ হা, আর না দিলে তো পুরো প্যাকেজ না। তো এটা তো সে জনগণকে একটা জটিলতার মধ্যে ফেলাই দিচ্ছে, মানুষ কোন দিকে যাবে? কাজে এইটা কোনো গণভোটের চরিত্রই হয় নাই, গণভোটে এভাবে হয় না, পৃথিবীর কোথাও গণভোটে এভাবে হয় না। এরা বানাইছে আলী রিয়াজ সাহেবের একটা মানে বিকলাঙ্গ সন্তান, এটা আমি মনে করি এটা এসে পাবলিকে জোর করে খাওয়াতে যাচ্ছে। এবং আমি একটা কথা বলে রেখে আপনাকে, এই গণভোট ফেল করবে দেখেন। গণভোট যদি ফেল করে তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ কি? কোন জুলাই সনদে কোনো বেল আছে রে ভাই? আচ্ছা বলেন তো আপনি, একটা সিম্পল কথা বলি আপনাকে, এই জুলাই সনদটা প্রথমে কথাটা কে উচ্চারণ করছিল? এনসিপি পোলাপান করছিল না? এনসিপি জুলাই সনদে সিগনেচার করছে? আমাকে এই কথাটা আমার বলেন, এনসিপি জুলাই সনদে এখনো পর্যন্ত সিগনেচার করছে? এগুলো হলো ফালতু আলাপ সব, এগুলো কতগুলো হুজুকে কতগুলো পোলাপানের আলাপ। মানে যাদের জুলাই সনদ থেকে যারা প্রথম নিয়ে আসছে তারাই তো সিগনেচার করে নাই, ওইটা আবার দিছে গণভোটে। তাহলে জুলাই সনদ বাস্তবায়নে আগামী সংসদকে যে দ্বৈত ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে সেটির আসলে প্রয়োজনীয়তা কি? আপনি যদি বলেন যে জুলাই সনদ যদি ফেল করে তাহলে সেটির প্রয়োজনীয়তা কি? ফেল মানে কি? এটা গণভোটে দেখেন না, হা না হয় গেলে কি হয়? না হয়ে যাবে, আমি শিওর, আমি একেবারে শিওর না, দেখবেন না ভোট বিজয়ী হবে। কেন এটা পরে বলি, আগে ওনার সঙ্গে আলাপটা শুনে নিই। আমি একটু দুই লাইনে শুনতে চাই জনাব মাসুদ কামাল, কেন মনে হচ্ছে যে না জয়যুক্ত হবে? এখনই বলতে হবে? জি। শুনেন আমি বলি, গণভোট যেটা নিয়ে হচ্ছে, যে জুলাই সনদ নিয়ে, এই জুলাই সনদ এই সংস্কার যতদিন চলছে ততদিন কি বিএনপির 31 দফা নিয়ে তাদের সারা দেশে মাঠ পর্যায়ে তাদের লোকজন মিটিং, তারপরে আপনার সিটিং, তারপরে আপনার ওয়ার্কশপ করে নাই? করছে। কেন করছে? আপনি এই কথাটা ভাবেন একবার, কেন করছে? তারা তো এই সংস্কার কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের 31 দফা থামা দিতে পারতো, বলতো যে দেখে সংস্কার কর্মসূচি চলছে, ওখানে আমরাও আছি, তাহলে ওইটা যেটা হবে ওইটাই হোক, আমাদের 31 দফা আপাতত স্থগিত। করছে একদিনের জন্য? করে নাই। ঢাকা শহরে আমি দেখছি এখন বিভিন্ন জায়গায় বিলবোর্ড আছে, 31 দফা হলে কি হবে না হবে সেগুলি বিলবোর্ড আছে, আছে তো। তাহলে ধরেন আপনি বিএনপি গত মানে আরো 3 বছর আগের থেকেই তারা 31 দফা নিয়ে সারা দেশের মানুষের সঙ্গে ক্যাম্পেইন করতেছে, কথা বলতেছে। এর মধ্যে আলী রিয়াজ সাহেব নিয়ে আসছে এক সংস্কার, নিয়ে আসছে তো। তো এখন যদি বিএনপি আগামী ইলেকশনে যদি জেতে, তারা কি তাদেরটা বাস্তবায়ন করবে, নাকি ওই যে বিদেশি আলী রিয়াজের ওই মানে একটা তৈরি করা জিনিস ওটা বাস্তবায়ন করবে? কোনটা করবে? তখন যে বার্গেন করার জন্য আলী রিয়াজকে আপনি খুঁজে পাবেন নাকি রে ভাই? ইলেকশনের পর আলী রিয়াজ খুঁজে পাবেন? দেখবেন যে প্রথম ফ্লাইট টিকিট করে বুক হয়ে গেছে 13 তারিখে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। এই প্রশ্নটি আমি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম আপনার কাছে নিয়ে আসতে চাই। বিএনপি যদি ক্ষমতায় যায় 31 দফা বাস্তবায়ন করবে না জুলাই সনদ বাস্তবায়ন করবে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ আলোচককে। আমি এই কথাটাতে আমি বলতে চাই যে 31 দফা হচ্ছে বিএনপির একটা দলীয় এজেন্ডা, যেটা নির্বাচিত হলে বিএনপি সেটাকে বাস্তবায়ন করবে এবং সেজন্যই কাজ করেছে এবং এটা প্রচারণা করেছে। পাশাপাশি জুলাই সনদ যেটা হচ্ছে একটা সমষ্টিক ব্যাপার, সবগুলো রাজনৈতিক দলের মধ্যে একটা সমঝোতা হয়ে সেখানে অনেকে দস্তখত করেছে, অনেকে করেনি, কিন্তু এটা সমষ্টিক ব্যাপার। হ্যাঁ, নোট অফ ডিসেন্টও আছে, এটা সমষ্টিক ব্যাপার। কিন্তু বিএনপি যে সম্মানিত সমালোচক যে কথাটা বলেছেন যে বিএনপি 31 দফা বর্জন করেনি, এটা কেন বর্জন করবে না? কারণ এটা বিএনপির দলীয় এজেন্ডাতে রয়েছে এবং এটা বিএনপি নির্বাচিত হলে বিএনপির এটা কমিটমেন্টের ব্যাপার। তা আমি যেটা মনে করি যে একটার সাথে আমি সহমত, সম্মানিত সমালোচক যে কথাটা বলেছেন, এখানে প্রশ্ন অনেকগুলো আছে। এখানে যদি ওই যে যেমন আমরা রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন দেখি সেট মেনু থাকে, এই ব্যাপারটা কিন্তু এরকম না, এই সেট মেনু না যে আমরা সিলেক্ট করছি আমি কি চিকেন সেট মেনু নেব না বিফ সেট মেনু নেব। এখানে হচ্ছে আসলে আমার মনে হয় প্রতিটা প্রশ্নের পেছনে হা না দেওয়া দরকার ছিল, তাহলে আরো ভালো হতো। এখানে যেটা সম্মানিত সমালোচক ইতিমধ্যে বলেছে যে উনি নিজে ব্যক্তিগতভাবে কিছু জিনিস চান, আবার দু একটার সাথে উনি সহমত না,
একইভাবে আমার এবং কাছে মনে হয় চারটি প্রসঙ্গ নিয়ে একটি প্রশ্ন তৈরি করা একটি হয়েছে। প্রশ্ন তৈরি করা হয়েছে এখানে। স্বাভাবিকভাবে এই কথাগুলো আমি আসার আগেও আমি যখন আমার ছাত্রদের সাথেও কথা বলছিলাম, ওরাও বলছিল যে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলাদা হা নেওয়া উচিত ছিল। প্রশ্ন কিন্তু একটা না, ইস্যু কিন্তু একটা না, এখানে চারটার ব্যাপারে চারটা হা নেওয়া উচিত ছিল। কারণ প্যাকেজ আমি যেটাতে ডিসএগ্রি হচ্ছি সেটাতে কিন্তু আমি হা দিব না, যেটাতে আমি এগ্রি হচ্ছি আর আরেকটাতে ডিসএগ্রি হচ্ছে সেটাতে কিন্তু আমি না দিব না। ব্যাপারগুলো কিন্তু এমন হয়ে গেছে, অনেকটা জগা খিচুড়ির কিন্তু মতো বর্তমান হয়ে গেছে। বাস্তবতায় রাজনৈতিক দলগুলো গণভোটের ক্ষেত্রে ইতিবাচক প্রচারণা চালাবে না নেতিবাচক প্রচারণা চালাবে, কি মনে করছেন? এটা আসলে আমি নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে, ইনফ্যাক্ট 20 তারিখের পরে জিনিসগুলো ক্রিস্টাল হবে। আমার কাছে মনে হচ্ছে এখনো যেহেতু নির্বাচনী প্রচারণা অফিসিয়ালি শুরু হয়নি, সেটা নিয়ে এখন আসলে আমরা যদি কমেন্টস করি সেটা টু আর্লি হয়ে যাবে। আর পাশাপাশি আরেকটা ইস্যু যে নির্বাচনের পরিবেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর যে পরস্পর বিরোধী মতামত আমরা দেখতে পাচ্ছি, আসলে হচ্ছে নির্বাচনের পরিবেশ নেই এই কথাটা বলে কিন্তু শুধু শেষ করা উচিত না। কোন ক্ষেত্রে কিভাবে পরিবেশ নেই এটা স্পেসিফাই হওয়া উচিত। কারণ আপনি যখন অশান্ত পরিবেশ, শান্ত পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড বলবেন, এখানে অনেকগুলো ইন্ডিকেটরস আছে। কোনভাবে নাই, কোনো রাজনৈতিক দলকে কি রাজনৈতিক প্রচারণা চালাতে বাধাগ্রস্ত হচ্ছে কিনা, হুমকি দামকে শিকার হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আসা উচিত। যেটা জামাতে ইসলামী বলছে, এনসিপি বলছে, আমার মনে হয় স্পেসিফিক্যালি সেটা বলা উচিত। কিন্তু তারা তো কোন ক্ষেত্রে? সুনির্দিষ্টভাবেই বলছে, ডক্টর তৌফিকুল ইসলাম তারা বলছে যে প্রশাসন একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে গেছে, রিটার্নিং কর্মকর্তারা পক্ষপাতিত্ব আচরণ করছে। না, এখন দেখেন যে এটা কোন ক্ষেত্রে বলেছে, সেটা কি ধরেন যখন নমিনেশন পেপার সাবমিট মনোনয়ন করেছে, যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বলেছে। যাচাই বাছাইয়ের ক্ষেত্রে, যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যেগুলোই বাদ গিয়েছি সেগুলো কিন্তু স্পেসিফিক রিজন ছিল এবং সেটা আপিলেরও সুযোগ আছে। এখানে যদি পক্ষপাতিত্ব হয়ে থাকে, আমার মনে হয় সেটা যাচাই বাছাইয়ের পর এমন যদি হয়ে থাকে, কেউ যদি কারো লস ভায়োলেশন করে থাকে, সেটা নিয়ে কথা হতে পারে। এখনই এই কথাগুলো বলা উচিত না, কারণ আমরা দেখেছি নমিনেশন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বিএনপিরও অনেক মনোনয়ন অবৈধ হয়েছে, জামাতে ইসলামেরও হয়েছে, এনসিপিরও হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের হয়েছে। সবচাইতে বেশি এবার যেটা চ্যালেঞ্জিং ছিল স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে। আপনি দেখেন ওনাদেরকে কিন্তু নির্বাচনের আগেই সবচাইতে বড় পরীক্ষায় ফেলা হয়েছে। আপনি দেখেন যেখানে 6 লাখ ভোটার, 6,000 ভোটারের সিগনেচার নেওয়া, ইটস নট এ ম্যাটার অফ জোক। আপনি দেখেন, এবং সেটা এমনও হয়েছে আপনি 6,000 ভোটারের সিগনেচার কালেকশন করেছেন, এর মধ্যে হঠাৎ করে একজনকে ফোন দিবে। আমি হয়তো 6,000, আমি ক্যান্ডিডেট হয়ে 6,000 ভোটার কালেক্ট করেছি, এমনও আছে তাকে আমি কোথাও পেয়েছি, কালেক্ট করেছি, তাকে হঠাৎ করে ফোন দিয়েছে, এই আপনি কি সাপোর্ট করেছেন ডক্টর তৌফিককে? যদি বললো যে না আমি তো জানি না, বাট ওটা ক্রস দিয়ে দিয়েছে। ব্যাপারগুলো কিন্তু একটা স্বতন্ত্র প্রার্থীকে আপনি দেখেন এখানে ডিসকারেজ করা হয়েছে। আমার কথা হচ্ছে পলিটিক্যাল প্ল্যাটফর্মে, ডেমোক্রেসিতে আমি স্বতন্ত্র, যিনি নিজের ইচ্ছাতে আসতে চান জনসভায়, তাকে কিন্তু আমি প্রথমেই সে পরীক্ষায় ফেলে ডিসকারেজ করছি। আমার মনে হয় এই নিয়ম, কঠিন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে। এক্স্যাক্টলি, এটা আমার মনে হয় নির্বাচন কমিশনের ভবিষ্যতে এটা পুনর্বিবেচনা করা উচিত। আমি প্রত্যেকটা স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে কিন্তু একই কথা শুনেছি। আপনি দেখেন কিছুদিন গত পরশুদিন বা তার আগের দিন তাসনিম যারা যেটা বলেছেন, তার জন্য কিন্তু একটা বিশাল পরীক্ষা ছিল। এবং ওনার মতো একজন পপুলার, আমি বলবো যে তরুণী, যিনি হয়তো সবাই সহযোগিতা করেছেন সেজন্য পেরেছেন, বাট যে হয়তো নির্বাচনে প্রথম আসছেন, তার জন্য কিন্তু এটা একটা বিশাল পরীক্ষা। তো আমি বলবো সেক্ষেত্রে কিন্তু দলীয় ক্যান্ডিডেটদের সেরকম প্রতিবন্ধকতা ছিল না। এখন একটা দলীয় ফর্ম, নমিনেশন ফর্ম যখন ফিল আপ করতে যাবে, সংশ্লিষ্ট বিষয়গুলো আসলে সুনির্দিষ্টভাবে যেখানে যে ইনফরমেশন দেওয়া দরকার সেগুলো যদি না দেয়, তাহলে তো অবৈধ হতেই পারে। যিনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন তার তো এই বেসিক ইনফরমেশনগুলো, বেসিক নিডসগুলো, যেগুলো যেখানে যে ইনফরমেশন দেওয়া দরকার, রাইট ইনফরমেশন ইন রাইট প্লেস, সেখানে যদি আমার মনে হয় প্রপার প্লেসে না হয়, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। শামীম কামাল, যেমনটি জামায়াতে ইসলামের তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, এনসিপির তরফ থেকে বলা হচ্ছে যে প্রশাসন পক্ষপাতিত্ব আচরণ করছে, নির্বাচনী পরিবেশ কিংবা লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ নিউজ 24 এবং আজকের বিজ্ঞ সহ আলোচক। আমি আমার পরিচয় যেটা দিয়েছেন তার পাশাপাশি আরেকটা জিনিস সংযুক্ত করতে চাই, যে আমি জনতার দল এর চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং আমার দল এককভাবে এবার নির্বাচনে অংশগ্রহণ করছি। এই দৃষ্টিকোণ থেকে আমি এখন মাঠে গণসংযোগ করছি
সেই বাস্তবতা থেকে আমি দু একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে অভিযোগগুলি শুনছি যে প্রশাসনের পক্ষপাতিত্ব বা কোনো দলের দিকে বিশেষ আকর্ষণ, এই কথাগুলির যৌক্তিকতা হয়তোবা কিছুটা আছে, বাট আমি ব্যক্তিগতভাবে নিজে নির্বাচন যে আপনার বাছাই প্রক্রিয়া এটার সাথে জড়িত ছিলাম। আমি দেখেছি আজকে সম্মানিত আলোচক যেটা বললেন প্রফেসর তৌফিক, সেটা আমি দেখেছি যে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের দৈব চয়নে 10 জনের মধ্যে যদি 2-1 জনের ত্রুটি পাওয়া গেছে তারা বাতিল হয়েছে। তাছাড়া মোটামুটি কিন্তু আমি বলতে পারি যে রিটার্নিং অফিসাররা যথাযথভাবে কার্যক্রম করেছেন এবং এখানে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের যথেষ্ট যৌক্তিক কারণ আছে বলে আমরা যেটা জানতে পেরেছি প্রচার মাধ্যমের মাধ্যমে। সুতরাং এখানেও যে বড় একটা ত্রুটি হয়েছে তা কিন্তু না, কিন্তু সবচেয়ে ভয়াবহ যে ব্যবস্থাটি, যে অবস্থাটা তৈরি হয়েছে, এটা আমি জানি না, আমি কোনোভাবেই কোনো পক্ষ থেকে এটার উপরে আলোকপাত আমি দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে মাঠের অবস্থা কিন্তু ভয়াবহ, খুবই ভীতিকর। এখানে আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে স্বৈরাচারী সরকারের বা আওয়ামী সরকারের পতনের পরে যে একটা বিশাল ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের, এটা বোধহয় আমরা অস্বীকার করতে বসছি। এবং তারা ভোটে আসলো কি আসলো না, তারা মানে মানে ভয় ভয় মানে ভয় মুক্ত অবস্থায় অংশগ্রহণ করতে পারবেন কিনা এদিকে সরকার, নির্বাচন কমিশন কারোই কোনো বালাই নাই, আমি তাই দেখতে পাচ্ছি। যেমন ধরুন, আমি স্পষ্ট বলতে চাই যে স্বৈরাচারী সরকারের যারা বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার, দুর্নীতি, জুলুম, টেন্ডারবাজির সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি দেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার যে ত্রয় এজেন্ডা ছিল তার মধ্যে বিচার, টোকেন বিচার হলো, সংস্কার নামকা ওয়াস্তে যে পরিমাণ চা বিস্কুট খেয়েছে সেই টাকাটাও বোধহয় ফেরত দেওয়ার মতো মানে তারা কার্যক্রম করতে পারেননি। সুতরাং এক চিলতে আশা যেন তেন একটা নির্বাচন, এখন বলা হচ্ছে যে এটা স্মরণকালের নিরপেক্ষ ভালো নির্বাচন হবে। কোত্থেকে? এখন দেখুন, ইউএন থেকে শুরু করে মার্কিন কংগ্রেসম্যানরা তারা সুস্পষ্ট বলেছে যে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হলে সকলে অংশগ্রহণ প্রয়োজন। আচ্ছা, ধরলাম যে আমাদের রাষ্ট্রের ব্যাপারে তাদের এত চিন্তা ভাবনা না করলেও চলবে। এখন দেখুন যে আওয়ামী লীগের বা স্বৈরাচার শাসকের বা গত স্বৈরাচার সরকারের সময় যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিচার হলো না, কিন্তু বিনিময়ে যে মিথ্যা মামলা করা হয়েছে, আমি গ্রাসরুট লেভেলের রেগুলার মিনিমাম 10 থেকে 15টা ফোন পাই যে আমি ঘরে থাকতে পারছি না। এই হয়রানিমূলক মামলা, একটা মামলা হয়েছে যেখানে আসামি হলো 70-80 জন, সাথে হলো 200 জন। এই 200 জন কারা? এখন আগে তো দেখুন, আপনি জাস্ট সিম্পল একটা উদাহরণ দেই, গত নির্বাচনে যে 62 জন স্বতন্ত্র এমপি ছিল তারা যদি অপরাধী হয়ে থাকে তাদের বিচার করা হলো না কেন? কিন্তু তাদেরকে একজনও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে। তো এবার 2500-এর মতো প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। এটা একেবারে এমপি মন্ত্রীর কথা বাদ দেন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, আপনার এমনকি মেম্বার, এমনকি যার হাতে 10,000 টাকা যার ইনকাম, সে পর্যন্ত আজকে ঘরে থাকতে পারছে না। এখানে রীতিমতো বাণিজ্য হচ্ছে। এই যে মামলাগুলি হলো, এটার ব্যাপারে আমি খুবই অবাক হচ্ছি যে বড় দুইটা রাজনৈতিক দল কারো কোনো মাথা ব্যথা নেই। ওয়ারেজ আপনি অস্বীকার করতে পারেন বাংলাদেশের ভোটের বাজারে বা ভোটের ক্ষেত্রে 1/3 বা 1/4 ভোট আওয়ামী লীগের সমর্থক। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত। এবার না জয়যুক্ত হবে বলে আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগের কোনো ভোটার কি হাত দিতে ভোট দিবে? এবং এই জুলাই সনদের ব্যাপারে কারোই কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো আন্তরিকতা নাই। এর খোঁজ যে ইন্টারপ্রেটার, যদি আমরা যদি ধরি এনসিপি কে এর মূল যদি আমরা মানে স্টেক হোল্ডার ভাবি, তারা কি করলো? যে সার্কাস্টিক মুভটা করলো, নীতি নৈতিকতা বিবর্জন দিয়ে জোটভুক্ত হলো, আজকে এখানে কালকে ওখানে, আমরা তো স্পষ্ট বুঝতে পারছি তারা কি নোংরামি কাজটা করছে। জনাব শামীম কামাল, ইতিমধ্যে আপনি মাঠের বাস্তবতা তুলে ধরলেন, আপনার বক্তব্যের মধ্য দিয়ে বেশ কিছু সংকটের কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এই জনাব শামীম কামাল, বাংলাদেশে বিগত 3টে নির্বাচনে ভারতের প্রকাশ্য অপ্রকাশ্য ভূমিকার কথা কিন্তু বারবার আলোচনায় এসেছে। প্রশ্ন রাখতে চাই, ত্রয়োদশ নির্বাচন কি দিল্লির প্রভাবমুক্ত হবে? আমি মনে করছি না যে দিল্লির কোনো প্রভাব এই নির্বাচনে থাকবে, কিন্তু দিল্লির যে আগ্রহ প্রচন্ড ভাবে বাংলাদেশের নির্বাচনের প্রতি থাকবে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি মিরর এশিয়ার একটি প্রতিবেদন থেকে বলতে চাচ্ছি যে বাংলাদেশে 5ই অগস্টের যে অভ্যুত্থানে সরকারের পতন হয়েছে, এটাকে ভারত, দিল্লি এর মনস্তাত্ত্বিক, দার্শনিক, ভৌগোলিক, রাজনৈতিক, কূটনৈতিক হিসাবে তাদের সবচেয়ে বড় পরাজয়, তাতে কোনো সন্দেহ নেই। এটাকে স্বাভাবিক হিসেবে ভারত নিতে পারেনি।
তদুপরি ভারত সরকারের বারবার একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এমনকি ভারতের সেনাবাহিনীর প্রধানও সুস্পষ্ট বলেছেন যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে সেখানে হয়তো সম্পর্কটা স্বাভাবিকরণের একটা পর্যায়ে আসবে। এখন বলতে গেলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানিতে, এর কোনো আর নিচে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। এর মধ্যে আপনি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অনেকগুলি ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এবং ক্রিকেটার মুস্তাফিজের লাস্ট সর্বশেষ একটা অংশ দেখলাম। এর মধ্যে জরুরি তলব করে উভয় দেশের হাই কমিশনারকে ডেকে বিভিন্ন ধরনের কথাবার্তা। এখন দেখুন, ভারতের সাথে বাণিজ্য সহ আপনার এমন কোন বিষয় আর খোলা নাই, অবশিষ্ট নাই। এখন শুধুমাত্র ডিপ্লোম্যাটদের বহিষ্কার করার মতো একটা পর্যায়ে, এছাড়া তেমন কোনো কিছু সম্পর্ক অবশিষ্ট থাকছে না। কিন্তু তারপরে ভারত চাইবে বাংলাদেশের দ্রুত একটি নির্বাচন হোক। সেক্ষেত্রে যেই রাজনৈতিক সরকার আসুক না কেন, তার সাথে ভারত কাজ করতে আগ্রহী হবে। এর অন্তরালে ভারত চাইবে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার যত তাড়াতাড়ি সম্ভব, সেটা একটা এজেন্ডা থাকতে পারে। এবং সেই জন্য তবে ইতোপূর্বে নির্বাচনগুলিতে ভারত যেভাবে সরাসরি প্রভাব বিস্তার করেছে বা হস্তক্ষেপ করেছে, আমি বলবো এবার সেটি করার সুযোগ নেই। কেননা এখানে নির্বাচনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার, সশস্ত্র বাহিনী এবং নির্বাচন কমিশন, এই তিনটা যদি মেজর স্টেক হোল্ডার আমরা ধরি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে, তো এই তিনটা প্রতিষ্ঠান কিন্তু সবাই নির্বাচনের পক্ষে, নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে অনুষ্ঠানের জন্য। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আমার কাছে যেন তেন মনে হচ্ছে তারা একটা এক্সিট প্ল্যান কোন রকম বের করে রেখেছে, যেন তেন একটা নির্বাচন দিয়ে একটা দায় মুক্তির নির্বাচন করে তারা এমনকি দেশ থেকে যদি ভেগেও যায়, তাতে আমি অবাক হওয়ার কিছু থাকবো না। সুতরাং এক্ষেত্রে কেন আপনার মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার দায় মুক্তির একটি নির্বাচন আয়োজন করতে চাইছে? সেই প্রশ্ন আমি রাখছি জনাব শামীম কামাল। পরবর্তী অংশে আমি আবারও যুক্ত হচ্ছি আপনার সঙ্গে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে জনাব মাসুদ কামাল। যেমনটি শামীম কামাল বলছিল যে এবার সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই ভারতের, কিন্তু আসলে কি তাই? ইতিমধ্যেই তো ভারত প্রচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে বলতে শুনেছি যে নির্বাচন নিয়ে ভারতের নসিহত প্রয়োজন নেই। এবং আমি 14 নির্বাচনের আগের বাস্তবতা যদি তুলে ধরি, তখন আমরা শুনেছিলাম ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর বাংলাদেশ সফর প্রসঙ্গে, এবং বলা হয়ে থাকে তখন জোর করে এরশাদ সরকারকে নির্বাচনে পাঠানো হয়েছিল। এবং তারপরে নির্বাচনের বাস্তবতার আগে আমরা কিন্তু দেখেছি যে জিএম কাদেরের দিল্লি সফর, এবং ভারতের পারমিশন ছাড়া তিনি কিছু বলতে পারবেন না। এবং এবারও কিন্তু রয়টার্সকে জামায়াতের আমির জানিয়েছেন নিজেই যে ভারতের এক কূটনীতিকের সাথে এক বৈঠক হয়েছে, এবং বৈঠকের বিষয়টি গোপন রাখার কথা কূটনীতিক নিজেই অনুরোধ জানিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে দিল্লির প্রভাবমুক্ত হবে কি? না, আমি এইভাবে মনে করি না। আপনি যেভাবে বললেন অত সরলীকৃত না। সরলীকৃত না মানে কি আমি বলি আপনাকে, দেখেন ভারত আমাদের প্রতিবেশী দেশ, মানে খুবই প্রতিবেশী। মানে এরকম প্রতিবেশী দেশ পৃথিবীতে খুব কমই আছে যার নাকি আমরা যেদিক দিয়ে বেরোই ভারতই পাবো, নাহলে সমুদ্র, তাই তো? তো সেখানে ভারতের প্রভাব আমাদের এখানে অবধারিতভাবে থাকবে, কিছুটা থাকবে। এটা আনুষ্ঠানিকভাবে হোক, অনানুষ্ঠানিকভাবে হোক, বিভিন্নভাবে থাকতে পারে। কিন্তু হাসিনা আমাদের সঙ্গে যে তুলনাটা আপনি করলেন, তো শেখ হাসিনা মূলত শেখ হাসিনা নিজেই ওনাদেরকে ইনভাইট করতো। এই সরকার কি ভারতকে ইনভাইট করতেছে? এই সরকারের আমলে কি ভারত আসতে পারতেছে? আপনি যেটা বলবেন ডক্টর শফিকুর রহমানের ক্ষেত্রে, ওটা তো তার সঙ্গে সে গেছে, তার অপারেশন হওয়ার পর তার সঙ্গে দেখা করতে গেছে। জিএম কাদের সাহেব নিজ দায়িত্ব নিয়ে বলেছেন যে ওনাদের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না, বলছে তো। আর এখানে শফিকুর রহমান কি বলছে, পরবর্তী একটা ইন্টারভিউ সে বলে দিচ্ছে, নিজেই বলে দিচ্ছে। যদি সে নিজে না বলতো তাহলে এক কথা ছিল, তা তো না। সে নিজেই বলছে, আমার কাছে আসছিল অনেকে সৌজন্য সাক্ষাৎ করতে আসছিল, তারাও আসছিল, তারা বলছে যে এটা যেন প্রকাশ না থাকে। তো উনি যদি বলে দেয় তাহলে একটু গোপনের কি হলো ভাই? কিন্তু গোপনে কিছু হলো না, উনি প্রথম সুযোগেই বলে দিচ্ছে। কাজে আমি মনে করি না যে এখানে ভারত খুব প্রভাব বিস্তার করতে পারবে। তবে হ্যাঁ, তারা তো চেষ্টা করবেই, কেনার চেষ্টা করে। ধরেন আপনার বাড়ির পাশে একটা বিল্ডিং হবে, আপনার বাড়ির পাশেই বিল্ডিংটা হচ্ছে, বিল্ডিং কোড মেনেই হচ্ছে, তবু কিন্তু আপনি দেখবেন যে বিল্ডিংটা যে হচ্ছে তা আমার কোনো সমস্যা হবে না। তো আপনি কিন্তু দেখবেন এটা দুনিয়ার নিয়ম রে ভাই। আর এখানে তার পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে একটা গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট আসবে, এই গভর্নমেন্টটা কে আসবে এটা ভারত দেখবে না? কিন্তু বিগত সময় তো আমরা দেখেছি যে আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখতে ভারত এক ধরনের অন্তঃসমর্থন দিয়ে গেছে। এর বিনিময়ে বলা হয়ে থাকে যে অসম চুক্তি রয়েছে, অন্যায্য চুক্তির কথাও কিন্তু বলা হয়ে থাকে। অসম চুক্তি বুঝি না, বুঝছেন? আমি বলি অসম চুক্তি, অন্যায্য চুক্তি, দেশ বিক্রি করার চুক্তি, এগুলো অনেক শুনছি, সবাই বলছে।
আরেক উপদেষ্টা বলছে যে এখানে কি 26 লক্ষ ভারতীয় আছে, তো গুনে গুনে বাই করে দিলেই হয়, বাই করতে পারছে একটারও, কই 26 লক্ষ কই রে ভাই, হিসাব দেখ না। আচ্ছা অসম চুক্তি, ওই চুক্তিগুলো সব বাতিল করে দিলেই হয়, করছে একটা চুক্তি বাতিল করছে, একটা তো করে নাই। বরং যে এই সরকার প্রথমে এসে নিয়ে প্রথম যে বৈদেশিক টাকাটা পাঠাইছে এটা হলো গিয়ে আপনার আদানিকে, বিদ্যুতের দাম প্রথম পাঠাইছে, এক মুহূর্ত দেরি করে নাই। আদানিকে যে টাকাতে চুক্তিটা করছে, বলা হয় ওই চুক্তিতে নাকি নিয়মিত ভাবে মানে যারা চুক্তির মাঝখানে ছিল মিডলম্যান তারা নাকি টাকা পেয়েছে। তো ওইটা নিশ্চয়ই এখনো আসতেছে, ওইটাকে কে পায় এখন বলে না কে ভাই? এইগুলো জানেন মানে রাজনৈতিক মানে একটা হুজুকের মতো একটা মাইরে দিলাম আর কি। তো বলে না কেন ভাই, বলুক। মাঝখানে দেখলাম আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এক ব্রেকে তালিকা দিল, 14টা তালিকা, তার মধ্যে 7টা না 8টা নাকি বাতিল করছে। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলে কি এগুলো কোনো অস্তিত্ব, আমাদের ওই 8টা না করা চুক্তির কোনো অস্তিত্বই নাই, কোনো অস্তিত্বই নাই। এই জন্য কি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া কেউ কিছু বলছে? সে কি ক্ষমা চাইছে? বলে যে তার যারা ভক্ত তারা মনে করেছে ওটি ঠিক। পরের দিনে তো পররাষ্ট্র উপদেষ্টা বললো, এবং তখন সে উপদেষ্টা, একটা উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে সে 14টা তালিকাতে বললে 10টাই নাকি এই সরকার বাতিল করে দিচ্ছে। সেই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলে এইগুলো যে 10টা মাসে বলছে তার মধ্যে 6টার কোনো অস্তিত্ব নাই, এবং সাম্প্রতিক এই সময়ে ধরনের কিন্তু কোনো আমরা বেশ চুক্তি হয় নাই, কিছু ঘটনাও আর দেখেছি। বাকিগুলি কোনো বাতিল হয় নাই। তাহলে কি হলো? আমরা বেশ কিছু ঘটনা দেখেছি। এবারের নির্বাচনে ভারত বিরোধিতার রাজনীতি কি কোনো প্রভাব বিস্তার করবে? কোনো প্রভাব ফেলবে না। এই দেশে কেউ ভারতের জন্য দালালি করে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম, বরাবরই ভারত বলে থাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না, কিন্তু তারা কি কথা রাখে? আসলে যে কথাগুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে, বিজ্ঞ আলোচক ব্রিগেডিয়ার শামীম ভাই এবং মাসুদ কামাল ভাই ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা করেছেন। আমি যেটা বলতে চাই, আসলে স্বাভাবিকভাবেই গত 16-17 বছরে ভারতের যেটা বলেছে যে আওয়ামী লীগ নিজেই ভারতকে আমন্ত্রণ জানিয়েছে, এবং এত র্যাপিড ইন্টারফারেন্স বাংলাদেশের ডোমেস্টিক ইস্যুতে হয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশের স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাধারণ জনগণ এই যে ভারতের যে পলিসির উপর অ্যান্টি ভারত সেন্টিমেন্টে কিন্তু একটা তীব্র আছে। এটাকে অনেকেই হয়তো রাজনৈতিকভাবে ক্যাপিটালাইজ করতে যাবে। স্বাভাবিকভাবে সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু এগুলোকে ক্যাপিটালাইজ করতে যাবে। কেউ হয়তো অ্যান্টি ভারত কথা বলবে, কেউ হয়তো ভারতের সাপেক্ষ কথা বলবে, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু আসলে ভোট ব্যাঙ্কগুলো হাতিয়ে নেওয়া, আমি যেটা মনে করি। আর স্বাভাবিকভাবে অ্যাজ উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া, নেবারিং স্টেট সবসময় আমরা দেখেন কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, আমেরিকা যেটা করেছে মাদুরোকে তুলে নিয়ে এসে, স্বাভাবিকভাবেই কিন্তু বিগ স্টেট সবসময় নেবারিং যে স্মল স্টেটগুলো আছে সেখানে কিন্তু ডমিনেট করতে চায়, কারণ এখানে স্বাভাবিকভাবেই বিজনেস থেকে শুরু করে অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, এবং এইগুলো বাস্তবায়নের জন্য ওরা স্বাভাবিকভাবেই চায় ওদের ফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট আসবে, ওদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে স্বাভাবিকভাবেই ওইটাকে সাপোর্ট দিবে, যেটা আসলে বলা হয়ে থাকে এবং মানুষও এটা বিশ্বাস করে। ভারতের সবসময় একটা ইস্যু ছিল যে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই, সেটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে। এবং এবারও আমি যেটা শুনেছি যে স্বাভাবিকভাবেই ইনক্লুসিভের যে কথাটা বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ইনক্লুড করার জন্য, তা আমার প্রশ্ন হচ্ছে সেই কথাটা গত 16-17 বছর কোথায় ছিল? গত 16-17 বছর তো বাংলাদেশের একটা সবচাইতে বড় জনপ্রিয় দল, সেটাকে কিন্তু নির্বাচনের বাইরে ছিল। আওয়ামী লীগের দল হিসেবে এবারে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, সেটি নিশ্চিত, কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশন কিংবা সরকারের ভাবনা কি? আসলে সেই কথায় ফিরে যেতে চাই না, কেন আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না। এত বড় গণহত্যার পর তো আসলে তারা তাদের অধিকার হারিয়েছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা রয়েছে, এবং নির্বাচনে এটা ইতিমধ্যেই মাসুদ কামাল ভাই কথাটা বলেছেন, নির্বাচনে কিন্তু এবার কিন্তু তাদের ভোটটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এবং এটাকেও ক্যাপিটালাইজ করার জন্য কিন্তু বিশেষত আমরা দেখেছি শুরু থেকেই জামাত কোনো কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ নিয়ে, যে আওয়ামী লীগ বিরোধী
প্রচারণা এবং কথা বলা সেগুলো থেকে কিন্তু বিরত ছিল। উদ্দেশ্য একটাই ছিল যে আওয়ামী লীগের এই ভোট ব্যাংকগুলোকে ক্যাপিটালাইজ করা। তাই এই চিন্তাটা আছে, কারণ এরা সবাই জানে আওয়ামী লীগের যে ডিভোটেড ভোটারগুলো আছে ওরা কিন্তু ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে। এবং প্রশ্নটা আপনি যথার্থই করেছেন এদের নিরাপত্তা নিয়ে। স্বাভাবিকভাবেই ভোট কেন্দ্রে যারা যাবে তাদের সেই যথাযথ নিরাপত্তা দেওয়া হবে কিনা, এবং সেটা নিয়েও কিন্তু চলছে। আমি যেটা শুনেছি যে অনেক জায়গায় ধরেন আওয়ামী লীগ সমর্থক তারা আসলে কোনো না কোনো দলের সাথে, আমি দেখছি প্রতিনিয়তই এতজন কর্মী সহ, নেতা কর্মী সহ এই দলে জয়েন করছেন, এই দলে জয়েন করছেন। কারণ ওরা চিন্তা করছে যে আমরা যদি আসলে নির্বাচনে ভোটাধিকার দিতে চাই আমাদের কিন্তু আসলে সিকিউরিটিটা প্রয়োজন। এটা সত্যি চিন্তা করবি। এখন ওরা ওদের প্ল্যানে, আমি বলবো যে আওয়ামী লীগের প্ল্যানে কিন্তু ঠিকই আছে। প্রত্যেক ভোটারকেই চায় যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। জনাব মাসুদ কামাল, আমরা রাজনৈতিক দলগুলোকে দেখি যে প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিষয়ে তেমন কোনো বক্তব্য না দিলেও কিন্তু পর্দার অন্তরালে এক ধরনের টানাটানি চলছে কর্মী সমর্থকদের নিয়ে। এটি কি রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল? না, এটা রাজনৈতিক দলের কৌশল, এটা হলো আপনার ভোটের কৌশল। মানে আওয়ামী লীগ একটা লোক ভোট দিল, এই ভোটটাকে আওয়ামী লীগ দিল নাকি বিএনপি দিল নাকি জামাত দিল নাকি একজন ডক্টরেট ডিগ্রি লাভ করা লোক দিল নাকি একজন রিক্সাওয়ালা দিল, পার্থক্য নাই তো, সব ভোটই তো এক ভোট। তখন ওই ভোটটা সবাই পেতে চায়। ওই যে একটা কথা বলে না যে টাকার কোনো ধর্ম নেই, টাকা যার কাছে যায় তার। এই ভোটও একই জিনিস, যার বাসে যায় তার। এই ভোটটা পাওয়ার জন্য সবাই ট্রাই করতেছে, এবং এই ট্রাই করতে এই যে একটা কথা আছে, একটা শব্দ আছে, গণিমতের মাল, বুঝছেন? আওয়ামী লীগের ভোটার হলো গণিমতের মাল। মানে তারা যে নিতে পারে, কেউ ধমক দিয়ে নেয়, কেউ মাথায় হাত বুলিয়ে নেয়। এখন বিএনপি ধমক দিচ্ছে, বিএনপি তো ধমক প্রথমে তো না বুঝে দিচ্ছে, 15 বছর ট্রেনির মধ্যে ছিল, তো হঠাৎ করে চান্স পেয়ে এমন মারা আরম্ভ করছে, দখল মখল কইরা রীতিমতো মামলা মোকদ্দমা দিয়া একটা দৌড়ানি দিছে। দেওয়ার পর ওই চান্সটা নিচ্ছে জামাত, তারা যায় মাথায় হাত বুলাইছে, তাদেরকে রক্ষা করছে, তাদেরকে অনেকে মানে চাল ডালও দিছে, অনেক কিছু করছে, করে নিয়ে জামাত একটু তাদের কাছে আসছে। একটু জোয়ার ভাটা, তার ফল পাইছে আবার এইগুলিতে ডাকসু জাকসু রাকসুতে পাইছে। এখানে কিন্তু এই ডাকসু জাকসু রাকসুর ফল কিন্তু এই কারণে হয়েছে, ওই গ্রামে যে অত্যাচার করছে, ওদের ভাই ভাতিজা সব এখানে পড়াশোনা করে, এরা ভোট দিয়ে উল্টাই দিছে। এটা দেখে আবার বিএনপির একটু শিক্ষা হয়েছে, এটা তো করা যাবে না, কারণ বিএনপি একটু ঠান্ডা হয়েছে। জামাত তারপরে চালাচ্ছে যে এই ভোটগুলো আমরা পাবো। এর মধ্যে জামাত যে জোট করছে এনসিপির সঙ্গে, এনসিপির সঙ্গে জোট করে জামাত, আমি মনে করি ইলেকশনের যে ইকুয়েশন, এই ইকুয়েশনে জামাত সবচেয়ে ভুলটা করছে এনসিপির সঙ্গে জোট করে। কেন মনে হচ্ছে যে এই জোট করে জামায়াত ভুল করেছে? মনে হচ্ছে, বলতেছি এটা কারণটা হলো, আপনি যে কোনো জন আওয়ামী লীগের লোককে জিজ্ঞাসা করেন যে তোমাদের দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ তো করে নাই, স্থগিত করছে, এই স্থগিতের জন্য তুমি কাকে দায়ী করো? 100 জনের মধ্যে 99 জন বলবো তারা দায়ী করে এনসিপিকে, এই হাসনাত আব্দুল্লাহ টাব্দুল্লাহ এদেরকে দায়ী করে। এখন এনসিপি যে জামাত, এটা তো পরে বোঝা গেল, আগে তো এনসিপি ছিল। এখন সেই এনসিপির সঙ্গে আপনি যে আঘাত করছেন, ওই ভোট জামাত আর পাবে? মাথা খারাপ হয়েছে নাকি? যাদের কারণে আমার দল স্থগিত হয়ে গেছে তারা যে সে ভোট দিবে। আপনি বলছেন যে এনসিপির সাথে জোট করে জামায়াত ভুল করেছে, আমরা তো ত্রিমুখী একটা প্রতিক্রিয়ার বলয় এনসিপির বৃত্তেও লক্ষ্য করছি। কোনো কিছু নয় ভাই, আমি বলি ভোটের হিসেবে জামাত এটা একটা ব্লান্ডার করছে, ব্লান্ডার, ভুলও না, ব্লান্ডার করছে। ব্লান্ডারটা কেন আমি আপনাকে বলি, জামাত এটা কেন করছে সেটা বলি। জামাত কি আমার আপনার কাছে কম বুদ্ধিমান নাকি? অনেক বুদ্ধি। তারা করছিল অন্য কারণে, যে জামাত যত কিছুই করে না কেন, যত ওয়েলফেয়ার পলিটিক্স তারা করে, তাদের পাশার থেকে ভাই ওই যে 71-এর লেজ ওটা আর যায় না, ঘুরে ঘুরে খেলে 71। এখন এই অত্যাচার অতিষ্ঠ হইয়া তারা মনে করছে যে এই লেজ সরানোর একমাত্র উপায় 24 যারা সিপাহ সালাদ, তাদের সঙ্গে ঐক্য করলে আমি বলতে পারবো যে 71-এর বিকল্প 24, অথবা 24 দিয়ে আমি 71-এর সেই কালো দাগটা মুছার চেষ্টা করব। হয়ে গেছে হিতে বিপরীত। তার মানে আমরা যদি এই জোট নিয়ে লাভ ক্ষতির খতিয়ানটা বুঝতে চাই, তাহলে আমরা কিভাবে করব? লাভ ক্ষতির খতিয়ান হলো জামাতের একটা লস হয়েছে, বিরাট লস। এনসিপি কি হলো? এনসিপি নিজস্ব কোনো ভোট নাই, এনসিপি নিজস্ব কোনো ভোট নাই, কোনো, আমি এটা কিন্তু একদম দায়িত্ব নিয়ে বললাম। এনসিপি ভোট থাকতো যদি গত বছরের অক্টোবর ইলেকশন হইতো, যে গত বছরের অক্টোবর, গত বছর তো না, তার আগের বছর আর কি, গত বছর তো 1 মাস হয়ে গেছে একদিন, এই 25-এ না, 24-এর অক্টোবর ইলেকশন হইতো, তাহলে এনসিপি কিছু ভোট ছিল। কিন্তু ভোট হয়ে যেতেছে 26-এ ফেব্রুয়ারিতে। এখন এনসিপির কোনো ভোট নাই, ইলেকশনের পরে এনসিপি একটা গালিতে পরিণত হবে। দেখেন একটা কথা বললাম,
ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন শামীম কামাল। শামীম কামাল, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে জামায়াত এনসিপির জোট, কিন্তু বলা হয়ে থাকে যে ভোটের হিসাব নিকাশে এক নতুন সংযোজন, আপনি কিভাবে দেখছেন? এটা তো জোটের কারণে জামাতে ইসলামের সাথে যারা সংযুক্ত হয়েছে তাদের দিকে তাকালে বোঝা যায় যে কোনো মূল্যে এমপি হওয়াটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। নীতি, আদর্শ, বিপ্লব এগুলি সবই এখন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। আমার ধারণা যে এই ইলেকশনের পরে এনসিপির রাজনৈতিক সতীদাহ প্রথা হবে, এরকম একটা ব্যাপার ঘটবে। প্রফেসর ইউনূসের সাথে তাদেরকে বিদায় নিতে হবে। বাংলাদেশের ইতিহাসে এনসিপির কোনো অস্তিত্ব থাকবে বলে আমি মনে করি না। এটা একটা কিংস পার্টির সবচেয়ে চূড়ান্ত যেটা লক্ষণ স্পষ্ট হয়, নির্বাচনের পরে হারিয়ে যায়। এটা প্রায় স্পষ্ট, আমরা এটা দেখতে পাচ্ছি। আমি যে প্রসঙ্গটাতে আসতে চাই যে বিএনপি এবং জামাত ইসলাম অত্যন্ত দায়িত্ব নিয়ে এই সময়টায় মানে যদি নির্বাচন কমিশন এবং সরকারের কাছে চাপ সৃষ্টি করত, ভয়মুক্ত একটা পরিবেশ করার, তাহলে কিন্তু সেটা অত্যন্ত কার্যকরী হতো। এতদিন যে লাগামহীন চাঁদাবাজি বিএনপি করেছে, তারেক রহমান দেশে ফেরার পরে এটা যদি সরকার বা নির্বাচন কমিশনের কাছে বলতো যে মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করুন অচিরেই, কারণ একজন রাজমিস্ত্রি থেকে ডে লেবার পর্যন্ত সবাই এখন এই মিথ্যা মামলার আসামি। সো এত বড় একটা ভোটের একটা অংশকে ভীতিকর পরিস্থিতি রাখায় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো ভাবে একটা নির্বাচন দিয়ে সটকে পড়ার চিন্তা ভাবনা করছে। নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নাই, এবং জামাতে ইসলাম ও বিএনপির মতো বড় দুইটি দল এই যে মিথ্যা মামলা হয়রানির ব্যাপারে কোনো ধরনের স্টেটমেন্ট দিচ্ছে না।